সৌদি আরবে পাকিস্তানি ভিখারি নিয়ে খুব যন্ত্রণার মধ্যে আছে সৌদি আরব কর্তৃপক্ষ। এই জন্য এই বিষয়টা আবারও খবরের শিরোনাম হয়েছে। সৌদিতে ভিক্ষুক চক্র ঠেকাতে কঠোর পাকিস্তান। অর্থাৎ সৌদি আরবের কাছ থেকে সতর্কবাণী পেয়েই বস্তুত এই পাকিস্তান এই ভিক্ষুকদের কীভাবে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ অন্য কথায় হাজারে হাজারে না লাখে লাখে ভিক্ষুক তারা কিন্তু পাকিস্তান থেকে সৌদি আরবে যায় এবং সেখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করে এবং নানা রকম অকারেন্সে জড়ায় এবং মানুষের সাথে নানা রকম ঝামেলা তৈরি করে, যেমন পাশ দৌড়ায়, জোর করে ভিক্ষা নিতে চায়। এমনি এমনি তো আর সৌদি আরব খ্যাপে নাই, এক জায়গায় বসে যদি ভিক্ষা করে তাহলে হয়তো অসুবিধা না, কিন্তু এরা তো ওই রকম না। পাকিস্তানের লোকজন অত সভ্যভদ্র না। অনেক ক্ষেত্রে অনেক বাঙালিও কিন্তু এরকম বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছে। আর সৌদি আরব তারা তেলের গরমে তারা তো অন্যতম ধনী দেশ মনে করে এবং তারা তো রাস্তাঘাটে যেখানে সেখানে মসজিদের পাশে লাইন বরাবর ভিখারি বসে ভিক্ষা করবে, এটা তো তাদের দৃষ্টিতেও খুবই খারাপ। এই হেতু তারা কিন্তু বারবার পাকিস্তানি কর্তৃপক্ষকে বলেছে যে তোমরা যে লোকজন পাঠাও, কাদেরকে পাঠাও, এ ব্যাপারে একটু সতর্ক থাকো, নিয়ন্ত্রণ করো, তোমরা ভিখারিদেরকে আমাদের দেশে পাঠিও না। এখন সৌদি আরব ইন্টারেস্টিংলি পাকিস্তানকে খুব বেশি জোরটোর কিছু দিতে পারে না, কারণ পাকিস্তানের প্রতিরক্ষা যে বিষয় আছে, মানে মিলিটারি, তাদের রাজ পরিবারকে রক্ষা করার জন্য যে মিলিটারি বাহিনী টাহিনী, এগুলো কিন্তু ওই পাকিস্তান থেকেই নেয়। অর্থাৎ পাকিস্তানি সৈন্যরা কিন্তু এই সৌদি আরবের রাজ পরিবার, যারা নাকি বিলাস বেসনে গা ভাসিয়ে দিন যাপন করে, কারণ না তেলের টাকায় তাদের তো আর কোনো কাম নাই, রঙ্গ তামাশা করা ছাড়া তাদের তো আর কোনো কাম নাই। এখন এইটা করলে তো দেশের মানুষ আবার অনেক ক্ষেত্রে বিদ্রোহী হয়ে যেতে পারে না, তো এর থেকে কীভাবে রক্ষা করা যায়? নিজের সৈন্যবাহিনী তো আর তাদেরকে রক্ষা করতে পারে না, কারণ নিজের সৈন্যবাহিনী যেটা আছে তারাও তো ভাই বিলাস বেসনে মত্ত, তারাও তো তেলের পয়সা চিন্তা করে খামুকা সেনাবাহিনীতে গিয়ে কষ্ট করব, খেয়ে দেয়ে কাম আছে, আর কাদেরকে রক্ষা করব? ওদেরকে রক্ষা করতে যে নিজের আরামায়েশ নষ্ট করব কেন? এই জন্য কিন্তু সৌদি আরবের যে সেনাবাহিনী, এটার নামকাও আসতে সেনাবাহিনী, ওদের কিন্তু যুদ্ধ করার কোনো যোগ্যতা নাই। এগুলো বেসিক্যালি করে পাকিস্তানিরা। এই যে সৌদি আরবের বিমান বাহিনী মাঝে মাঝে ওই যে ইয়েমেনে হুতিদের উপরে বিমান হামলা টামলা চালায় না, এগুলো কিন্তু সৌদি আরবের পাইলট না, এগুলো কিন্তু সবই পাকিস্তানি পাইলট, বুঝছেন? তো যাই হোক, এখন সৌদি আরব তো পড়ছে বিপদে। পাকিস্তানি সৈন্যরা তাদের নিরাপত্তা দেয়, আবার অ্যাট দ্য সেম টাইম তাদের পিছন লাখে লাখে ভিখারি যে সেখানে ভিক্ষা করে পরিবেশ নষ্ট করে। এখন বেশি তো জোরাজুরিও তো করতে পারে না, তাহলে এবার পাকিস্তান যদি বলে না, পাকিস্তান হলে বলতে পারবে না, কারণ ওরা তো বেসিক্যালি এখন তো ভিখারি রাষ্ট্র, তাই না? ওদের দুই চার কথা বললেও তো ওদের লজ্জা শরম আত্মসম্মান বোধ তো আর কিছু নাই। তো বিষয়টা খুবই জরুরি এবং আসলে এই ভিডিও করার উদ্দেশ্যটা কি জানেন? বর্তমানে বাংলাদেশের মানুষ, তৌহিদি জনতা, তারা তো বস্তুত পাকিস্তান প্রেমী এবং বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। যে পাকিস্তান তাদের নিজেদের অস্তিত্ব রক্ষাই করতে পারছে না, তাদের ওই যে বিভিন্ন অঞ্চল, বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া, এগুলো আলাদা হয়ে প্রায় রাষ্ট্র হয়ে যাওয়ার পথে। বেলুচিস্তান তো অলরেডি 11 আগস্টে তাদের স্বাধীনতা দিবস ঘোষণা করে দিয়েছে। আর এদিকে পিওকে, পাক অকুপাইড কাশ্মীরের লোকজন, তারা আবার ভারতের সাথে যোগ দিবে। পরিস্থিতি কিন্তু এরকম, আর এরকম তো আর এমনি হয় না। পাকিস্তান রাষ্ট্রটা বস্তুত ওই তাদের সেনাবাহিনী ছিবড়ে খুবড়ে খেয়ে এমন করেছে যে সেখানে আর লোকজনের আয় নাই, কাজ নাই, চাকরি নাই, বাকরি নাই। কিন্তু বাংলাদেশের মানুষ এই সমস্ত খবরকে পাত্তা না দিয়ে এ ধরনের একটা ভিখারি রাষ্ট্রকে তাদের জানিদোস্ত হিসেবে মেনে নিয়ে এখন বাংলাদেশও কিন্তু পাকিস্তানের সাথে যোগ দিয়ে ভিখারি হতে চায়, এটাই ভিখারি হতে চায়। তো এই জন্যে এই ভিডিওটা করা যে ঠিক আছে, আমরা স্বেচ্ছায় মানে বাংলাদেশের মানুষ আমরা স্বেচ্ছায় পাকিস্তানের সাথে যোগ দিয়ে ভিখারি হব। এই দুনিয়া তো 2 দিনের, কি বলেন? এই দুনিয়া 2 দিনের, আসল জগৎ তো পরে, যেখানে 72 হুর আছে, মদের নহর আছে, মদের নহর থেকে মদ্যপান, আকণ্ঠ মদ্যপান করে 72 হুরের সাথে নিরবধি অনন্তকাল যৌন খেলি, এটাই তো আসল। এই জগতে গরিব ফকির মিসকিন থাকলেই কি, ভিখারি থাকলেই বা কি, এগুলোকে কেয়ার করলে কি লাভ আছে? তাহলে কি বেহেশতে 72 হুর কি মিস যাবে না?
তো বস্তুত এই বাংলাদেশের লোকজনদেরকে আমি আসলে বলতে চাচ্ছি যে ভাই, আপনারা যেভাবে পাকিস্তান প্রেমিক হয়ে গেছেন, আপনাদেরকে কিন্তু রেডি থাকতে হবে যে খুব তাড়াতাড়ি আপনারাও কিন্তু পাকিস্তানের মতো ভিখারির রাষ্ট্রে পরিণত হবেন। এখন পাকিস্তানে কী পরিমাণ ভিখারি আছে সেটার একটা পরিসংখ্যান আমরা একটু বের করতে পারি। আমি ওই যে জেমিনি, ওই যে গুগল জেমিনি আছে না, ওখানে গিয়ে একটু জিজ্ঞেস করলাম যে পাকিস্তানে কয়জন ভিখারি আছে, মানে কত ভিখারি করে, ভিক্ষা করে। তো রেজাল্ট যেটা পেলাম সেটাই আপনাদেরকে সামনে একটু উপস্থাপন করতে চাই। বিভিন্ন সংবাদ মাধ্যম ও পরিসংখ্যান অনুযায়ী 23 কোটি জনসংখ্যার দেশ পাকিস্তানে আনুমানিক 3,80,00,000 থেকে 4 কোটি মানুষ পেশাদারভাবে ভিক্ষাবৃত্তি করে নির্বাহ করে। 23 কোটির মধ্যে 4 কোটি, তাই না? তো 23 কোটির মধ্যে যদি 4 কোটি ভিক্ষুক হয়, তাহলে এটাকে যদি আপনারা পার্সেন্টেজ করেন, তাহলে এইটা দাঁড়াবে প্রায় 17 থেকে 18%, অর্থাৎ 17% সামথিং, 17 100 জনের মধ্যে 17 জনই একেবারে পেশাদার ভিক্ষুক। আপনারা চিন্তা করে দেখছেন, অর্থাৎ অলমোস্ট প্রায় 5 ভাগের 1 ভাগ মানুষ কিন্তু ভিক্ষা করে দিন যাপন করে। এত যদি ভিখারি হয়, এরা কিভাবে, মানে ভিক্ষা আসলে কারা দেয়? মানুষজন নিজেরাও তো আমার মনে হয় যে যথেষ্ট বিরক্ত বোধ করে নাকি, এবং দূর দূর করে তাড়িয়ে দেয়। এরকম কি হতে পারে না? এখন যেহেতু পাকিস্তানে একেবারে 5 ভাগের 1 ভাগ লোক যদি ভিক্ষা করে, তো ভিক্ষা দেয় কারা? ভিক্ষা দেয় না লোকেরও তো অনেক অভাব থাকবে, তাই না? তো এই হেতু এরা কী করে, দলে দলে এরা সৌদি আরবে চলে যায়, গিয়ে ওই যে কাবা, মদিনা, সেখানে যে মসজিদগুলো আছে তার আশেপাশে সেখানে বসে থাকে, রাস্তায় দাঁড়িয়ে থাকে এবং ভিক্ষা করে এবং পরিবেশ নষ্ট করে। যেমন ওখানে লাইন দিয়ে বসে যদি ভিক্ষা করে, সেটা তো কিন্তু সমস্যা। সৌদি আরব তো তারা মনে করে তারা ধনী দেশ, সেখানে এত ভিখারি কেন থাকবে? এটা তো তাদের জন্য একটা ইজ্জতের প্রশ্ন। এই জন্য তারা কী করছে, যে বহিষ্কার করছে। বিদেশে ভিক্ষা করতে গিয়ে ধরা পড়ার কারণে সম্প্রতি সৌদি আরব সহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তো ফেরত পাঠালেই কি এরা আবার চলে যায়? ফেরত পাঠালেই কি এরা আবারও চলে যায়? এখন আমি বাংলাদেশের তৌহিদি জনতাকে বলতে চাই যে দেখেন ভাই, আপনারা পাকিস্তানের সাথে নিজেদেরকে আবার মিলাতে চান, তাই তো, তাহলে আপনাদের ভিখারি হওয়ার জন্য কিন্তু রেডি রাখতে হবে। সেই গাহিনাকে তো আপনাদের পছন্দ হচ্ছিল না, তাকে তো মানে আপনাদের জীবনমান ভালো করতেছিল, আপনারা খাচ্ছিলেন, দাচ্ছিলেন, আয় উপার্জন ছিল, অন্তত ভিক্ষা করে তো দিন যাপন করা লাগতো না। সেই গাহিনার শেষের দিকে এসে তো বেসিক্যালি বাংলাদেশে ভিক্ষুকই খুঁজে পাওয়া যেত না। কেউ যদি কাঙ্গালি ভোজ দেওয়ার জন্য কোনো অনুষ্ঠান করতো, তো কাঙ্গালিও খুঁজে পাওয়া যেত না, এরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু গত 2 বছর সেই গাহিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর এখন কিন্তু আবারও ভিখারি এখন দেখা যায়। এখন কিন্তু আবারও ভিখারি দেখা যায়, এবং আরও একটা জিনিস দেখা যায়, আইন শৃঙ্খলার অবনতি। সেটা কি চুরি, চামারি, ডাকাতি, বিশেষ করে বিভিন্ন জায়গায় ছিনতাই, এগুলো কিন্তু অনেক বেড়ে গেছে। সেখানে শেষের দিকে এসে এগুলোর মাত্রা কিন্তু অনেক কমে গেছিলো। অন্তত গ্রামে গঞ্জে কিন্তু মানুষ ওই দরজা খুলে ঘুমাতো, ওই চুরি চামারির কিন্তু ভয় ছিল না। ভাই এগুলো তো 2 দিন আগের কথা, তাই না? এখানে যদি বানিয়ে বানিয়ে আমি বলি যে না, সে গাইনার আমলে অনেক চুরি চামারি হতো, এখন আরও কমে গেছে, ভাই এইভাবে ডাহা মিথ্যে কথা তো বলা যায় না। যারা দেশের মানুষ তারা নিশ্চয়ই আমার কথা বুঝবেন। তো কথা হচ্ছে যে এখন শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের মানুষ আপনারা পাকিস্তান প্রেমে মত্ত হয়ে পাকিস্তানের সাথে যোগ দিতে চান, ভালো কথা। আপনারা কার সাথে যোগ দিবেন এটা তো আপনাদের স্বাধীনতা, আপনাদের ইচ্ছা, রাইট? আই রেসপেক্ট ইউর opinion, it's no problem at all, but you must have to be prepared to be beggars, okay? আপনাদের কিন্তু ভিক্ষুক হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা অনেকে ওই যে পাকিস্তানের পারমাণবিক বোমা আছে না, তো চিন্তা করেন যে পাকিস্তানের সাথে যোগ দিলে আপনার তো ওই আপনাদেরও তাহলে ওই পারমাণবিক বোমার শিল্ডের মধ্যে আপনারা থাকবেন, তাই তো? আপনাদের বুঝতে হবে যে পাকিস্তানের পারমাণবিক বোমা অর্জন করছে ঠিকই আছে পাকিস্তান, বাট অ্যাট দ্য সেম টাইম যে রেশিও অনুযায়ী তারা এই পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা সামরিক বাজেট বৃদ্ধি করেছে, অস্ত্রপাতি ক্রয় করছে, তার 2 গুণ 3 গুণ বেশি রেশিওর গতিতে সেখানে মানুষ দারিদ্র্যের শিকার হয়েছে, মানে মানুষ গরিব ফকির হয়েছে, ভিখারি হয়েছে। তো হ্যাঁ, পাকিস্তানের সাথে যোগ দিলে আপনারা হয়তো পারমাণবিক আমব্রেলার নিচে থাকবেন ঠিকই, কিন্তু আপনাদের ভিখারি হয়ে ভিক্ষা করে আপনাদের দিন গুজরান করতে হবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে।
তবে পাকিস্তানের যেমন একটা সুবিধা, যেমন ওরা সৌদি আরবের কর্তৃপক্ষকে তাদের সৈন্যবাহিনী দিয়ে পাহারা টাহারা দেয়, এই হেতু সেখানে ভিক্ষা টিকা করার জন্য অনেক ভিখারি সেখানে যাইতেও পারে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা সম্ভব হবে কিনা আমি জানি না। বাংলাদেশের মানুষকে ওইভাবে ভিক্ষা করতে যাইতে কি সৌদি আরব অনুমতি দেবে? সৌদি আরব তো মাঝে মাঝে ভিসাই বন্ধ করে দেয়। খেয়াল করে দেখুন, এত কিছুর পরও পাকিস্তানিদের ভিসা কিন্তু সৌদি আরব বন্ধ করে না, কারণ ওই যে পাকিস্তানি সৈন্য সেখানে ডেপ্লয়েড আছে। তবে হ্যাঁ, পাকিস্তানের সাথে বাংলাদেশ যোগ দিলে বাংলাদেশের সৈন্যও তো সেখানে থাকবে, তাই না? সেক্ষেত্রে বাংলাদেশ থেকেও মনে হয় কিছু ভিখারি ওখানে যাওয়ার সুযোগ পাবে। হ্যাঁ, এটা একটা ভালো দিক। এখন আপনারা চিন্তা করে দেখেন যে আপনারা ভিখারির রাষ্ট্র হবেন কিনা। তবে পারমাণবিক ছাপা আপনাদের কোনো সুরক্ষা দিবে না, কেন জানেন? বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে যোগ দেয়ও, তাহলে ওই পাকিস্তান কোনোদিন পারমাণবিক বোমা বাংলাদেশে এনে ডিপ্লয় করবে 2-4টা, আমার তা মনে হয় না। আমার সেটা মনে হয় না, বুঝছেন? আর যদি করেও সো হোয়াট, ওগুলো ওগুলো ওই ওগুলো ওগুলো দিয়ে কী করবেন আপনি? ভারতের সাথে যুদ্ধ করবেন? তো ভারত তো এমনিও পাকিস্তানের উপরে যখন তখন আক্রমণ করে বসে। যে অপারেশন সিন্দুর, পাকিস্তানের কি পারমাণবিক বোমা দিয়ে কি মারছে নাকি? আর পাকিস্তান যদি মারতো, তো এই দুনিয়ার মানচিত্র থেকে পাকিস্তানের নাম নিশানা ভারত একেবারে শেষ করে দিত না, নিঃশেষ করে দিত না? তো বাংলাদেশও যদি আপনারা পাকিস্তানের তালে তাল পড়ে তার সাথে যুক্ত হয়ে যদি আপনারা এরকম বাংলাদেশে আপনারা যদি পাকিস্তান থেকে পারমাণবিক বোমা এনে রাখেন, আপনাদের বিপদ বাড়বে ছাড়া কিন্তু কমবে না, বুঝছেন? ওই যে কিছু কিছু উন্মাদ টাইপের লোকজন যারা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করে, তারা এই ধরনের কথাবার্তা বলে, তারা কোশ্চিনকালেও কল্পনা করতে পারে না যে বাংলাদেশে যদি পাকিস্তান থেকে পারমাণবিক বোমা এনে রাখা হতো, তাহলে ভারত বাংলাদেশকে এখন যে সুযোগ সুবিধা যেটুকু দেয়, নদীর পানি দেয়, বিভিন্ন সময় খাদ্য খাবার রপ্তানি করে, ডিজেল দেয়, অমুক দেয়, সমুক দেয়, এরপরে এর কোনো কিছু তো করতোই না। বরং বাংলাদেশের ব্যবসা বাণিজ্য একেবারে লাঠে উঠায় দিত। ওই বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ চলতে দিত না ভারত। বাংলাদেশের এটা খেয়াল আছে। এবং এইগুলো না চলতে দিলে বাংলাদেশ কোনো জায়গায় গিয়ে কারো সাথে ওই কোনো দোস্তালি করে, কোনো নালিশ করে কোনো ফায়দা পেত না। তবে হ্যাঁ, বাংলাদেশ যদি পাকিস্তান হয়ে যেত সেক্ষেত্রে একটা সমস্যা হতো, কিন্তু তারপরেও প্রতিনিয়ত হয়রানির শিকার যে হতেই হতো, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং সেক্ষেত্রে পাকিস্তানে তো 17% ভিখারি, তাই না? বাংলাদেশের মানুষ হতো 50% ভিখারি। লিখে রাখেন, লিখে রাখেন, অলরেডি পাকিস্তানের সাথে গলায় গলায় কাতির দিতে দিতে এমনিতেই আমার মনে হয় যে বাংলাদেশে 2-3% ভিখারি হয়ে গেছে, আমার ধারণা। অন্তত 1-2% তো হয়েছে। সেই কারিনার আমলে এটা অনেকটা মানে জিরোতে চলে গেছিল। এখন এটা কিন্তু এই গত 2 বছর 1-2% হয়ে গেছে। আর এইরকম ধারা যদি অব্যাহত থাকে আগামী 10 বছর বা 5 বছরে মিনিমাম 8-10% ভিখারি তৈরি হয়ে যাবে, নিশ্চিত থাকেন। এবং এটাই আপনাদের পরিণতি, এবং এটাই আপনাদের হওয়া উচিত, কারণ এটাই আপনারা চাচ্ছেন। আপনারা তো ফ্যানাটিক হয়ে গেছেন, হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো হয়ে গেছেন। কি চান আর কি ভাবেন আর বাস্তবে কি তার মধ্যে কোনো সম্পর্ক নেই। ন্যূনতম চিন্তা করেন না যে আসলে আপনাদের হচ্ছেটা কি। আস্তে আস্তে আপনারা টের পাচ্ছেন। বাংলাদেশে কিন্তু অলরেডি দারিদ্র শুরু হয়ে গেছে। বাংলাদেশে অভাব, অভিযোগ, কর্মসংস্থান নাই, আয় উপার্জন নাই, এগুলো কিন্তু শুরু হয়ে গেছে। তারপরেও কিন্তু আপনাদের কোনো চেতনা আসতেছে না, বুঝছেন? তো চেতনা যেহেতু আসতেছে না, আপনাদের চেতনার বিকাশ ঘটানো হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। যেভাবে আপনারা একেবারে প্রয়োজন ছাড়া মানে অযাচিতভাবে ভারতের সাথে এখনও ওই যে ইউনূসের আমলের মতো যে শত্রুভাবাপন্ন পরিস্থিতি তৈরি করে রাখছিলেন না, এখনও কিন্তু সেটা করে রাখছেন। এবং করে আপনারা ভাবতেছেন খুব ভারতের উপরে খুব প্রেশার দিয়ে বিশাল কিছু হয়ে গেছেন। না, আপনারা আসলে বুঝতেই পারতেছেন না যে ভবিষ্যতে আপনারা কি ধরনের পরিস্থিতির শিকার হতে যাচ্ছেন। আপনাদের বুঝতে হবে ভৌগোলিকভাবে ভারত আপনাদের দেশের চতুর্দিকে বিস্তারিত, ঠিক আছে? পাকিস্তান রাষ্ট্রের এক সাইডে কিন্তু ভারত, আর বাকি সাইডে কিন্তু পাকিস্তান, অন্য সাইডে যেমন ইরান, এদিকে যেমন আরব সাগর এরকম, আর একদিকে আফগানিস্তান এরকম। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একেবারে 3 দিক দিয়েই কিন্তু ভারত। বুঝতে পারছেন ভৌগোলিক অবস্থা? অর্থাৎ বাংলাদেশকে যদি বিপদের মধ্যে ফেলতে হয়, বাংলাদেশের নাড়ি নক্ষত্র যদি একবার ছিবড়ে খুবড়ে নষ্ট করে দিতে হয়, ভারত কিন্তু খুব ইজিলি সেটা পারে, ভৌগোলিক কারণেই পারে।
আপনারা কি কখনো এগুলো চিন্তা করে দেখছেন? আমরা যে লেকচার মেকচার মেরে যাই শুনলে খারাপ লাগে না? ভারতের দালাল মনে হয় না। আসলে বাংলাদেশকে ভালোবাসি, আমরা চাই না যে বাংলাদেশ একটা ফকির মিসকিনের রাষ্ট্রে পরিণত হোক, বাংলাদেশ একটা এই ইহজগতের জাহান্নামে পরিণত হোক। এর থেকে রক্ষা করার উদ্দেশ্যেই আসলে এই কথাগুলো, বাস্তব কথাগুলো বলি। এখন আপনারা ভারতের দালাল বলতে পারেন, কি না, ভারতের দালাল ফালাল না। আমি নিজেও ব্যক্তিগতভাবে ভারতের আচার আচরণ, ভারতের লোকজনদের চারিত্রিক বৈশিষ্ট্য প্রচণ্ড রকম অপছন্দ করি। আপনারা সেগুলো মাঝে মাঝে শুনেন। এত যে কথাবার্তা বলি সেটা হলো এই, ধরেন যে আপনি একজনকে অপছন্দ করেন, ইটস ওকে, কিন্তু ওই লোক যদি প্রচণ্ড শক্তিশালী হয়, প্রচণ্ড ধনী হয় অর্থবিত্তে, ভাই আপনাকে তো সমঝে তাকে চলতেই হবে। আপনি তো তার সাথে পায়ে পাড়া দিয়ে গন্ডগোল গ্যাঞ্জাম বাঁধাতে গেলে ও এমন এক থাপ্পড় আপনাকে দিবে, ওই এক থাপ্পড়ে আপনার কি হয়ে যাবে? এক থাপ্পড়ে আপনি অক্কা পাবেন, বুঝছেন? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। এখন আপনি যদি বাস্তবতা বহির্ভূতভাবে চলে নিজেরা বীরভূরুর ভাবতে পারেন, ভাই হাতি একবার যদি তার লেজ দিয়ে আপনার একটা মানে ধাক্কা দেয়, জাস্ট লেজ দিয়ে, তাহলে আপনার অবস্থা কী হবে বুঝছেন? বি প্র্যাকটিক্যাল অ্যান্ড বি রেশনাল, then you can survive. Otherwise, you will be annihilated from the face of the earth, from the surface of the earth. হ্যাঁ, এটাই ঘটবে। রিমেম্বার ইট। ধন্যবাদ।